এই ডিজাইন আমার যে সামনের যে ফ্রন্ট সাইড একেবারে বিশেষ করে এই সামনের ফেস সাইডটা কিন্তু আমি নিজেই করি। বিমানবন্দরে গিয়েছিলাম, প্রচুর নিরাপত্তা দিয়ে থাকে রাষ্ট্রীয়ভাবে। সেখানে আমার বাঁশির প্রদর্শনীর শব্দে পুরা বিমানবন্দরটা মানে প্রকম্পিত হয়ে গেছিল শব্দে। প্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের খবরের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে আমাদের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন ক্রিকেট পাগল টাইগার আকাশ। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আছি। তো এখন কি নিয়ে ব্যস্ত আছেন? সত্যিকার অর্থেই আমি একজন স্পোর্টস লাভার। বিশেষ করে ক্রিকেট হোক, ফুটবল হোক, যে প্রান্তে হোক, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি দেশের বিভিন্ন ভেন্যুতে ছুটে যাই। যেখানে খেলা হোক সেখানে কিন্তু আমি নিজের সৎ ইচ্ছায় উদ্যোগে আমি স্টেডিয়ামের ভেন্যুতে ছুটে বেড়াই। বাংলাদেশ যে ক্রিকেট খেলাটা, ক্রিকেট ম্যাচ, ফার্স্ট এমন কোনো স্মৃতি আছে কিনা আপনার কাছে যে আপনার খুব ভালো লাগা কাজ করেছিল, বা বাংলাদেশে এমন কোনো উদযাপন, জয়, যদি এগুলো আমাদের সাথে একটু শেয়ার করতেন। আর সত্যি কথা বলতে কি, আমি ক্রিকেট সেই ছোটবেলা থেকেই বুকে ধারণ করি। বিশেষ করে একটু পিছনে ফিরে যেতে হয় বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে বলতে গেলে 1997 সালের মালয়েশিয়ার কুয়ালালামপুরে সেই আইসিসি যে ক্লাব মালয়েশিয়ার কুয়ালালামপুরে যে ক্লাব মাঠে আইসিসি খেলাটা হয়েছিল, সেখানে আমরা 18 কোটি বাঙালি আমরা স্পষ্ট জানি যে কেনিয়ার বিরুদ্ধে, ওই শক্তিশালী কেনিয়ার বিরুদ্ধে কিন্তু 1 বলে 1 রান দরকার ছিল। সেই মাঠের ক্যাপ্টেন্সি করেছিলেন আকরাম খান। এর নেতৃত্বে মাঠে যখনই 1 বলে 1 রান প্রয়োজন ছিল, সেখানে পিচে ছিলেন খালেক মাসুদ পাইলট এবং হাসিবুল হোসেন শান্ত পেস বোলার। তো সেখানে যখনই আমরা খেলাটাকে উত্তীর্ণ হয়েই কিন্তু আমরা ক্রিকেটের যে পদার্পণ, যে আবির্ভাব, যে উত্থান, সেখান থেকে কিন্তু আমরা দেখেছি ক্রিকেট দিন দিন এ পর্যন্ত উঠে আসছে। আমি ওই 1997 সাল থেকে কিন্তু ক্রিকেটের প্রতি আমার দিন দিন দুর্বল হওয়া, ইনভলভ হওয়া এবং ভালো লাগা, ভালোবাসা কাজ করা শুরু হয়েছিল। এখন যদি প্রশ্ন করি যে আপনি যে সাজসজ্জাটা করেছেন, আপনার যে এই যে যাতায়াত, এভরিথিং, আপনার একটা কিন্তু খরচের বা কস্টিং এর বিষয় আছে। আর এগুলো আপনি কিভাবে ম্যানেজ করতেছেন, বা কোনো কারো সাপোর্ট পাচ্ছেন কিনা? আসলে ওইভাবে সাপোর্ট আমাকে কেউ এগিয়ে এখনো আসেনি। কারণ আমি বিশেষ করে এভাবে বিগত 1.5 থেকে 2 বছর যাবৎ পারফর্ম করে আসছি। আর মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছি, বিশেষ করে মিডিয়া কর্মী সাধ্যের মাধ্যমে, আইনশৃঙ্খলা বাহিনী সাধ্যের মাধ্যমে, বিশেষ করে ক্রিকেট স্পোর্টস সকল মানুষেরই ভালোবাসা পাচ্ছে চতুর্দিক থেকে। এটা আমি হ্যাপি আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো এই পর্যন্ত কোনো সুপ্রতিষ্ঠান এবং কোনো সুব্যক্তি, স্পোর্টস প্রেমী কেউ হয়তো আমার স্পন্সরের ব্যাপারে এগিয়ে আসেনি। আমি আশা করব আপনাদের মাধ্যমে দেশের ভালো সুপ্রতিষ্ঠান যারা খেলাকে ভালোবাসেন, আমার টাইগার আকাশকে ভালোবাসেন, স্পোর্টসকে ভালোবাসেন, তারা আশা করি আপনাদের মাধ্যমে কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান আমাকে একটা স্পন্সরের মাধ্যমে সুযোগ করে দেবেন, যাতে করে আমার এই খরচটা বহন করে এবং দেশ বিদেশে তথা দেশের বাইরেও আমার এই দেশের ঐতিহ্য সংস্কৃতি 1952, 71, বিশেষ করে প্রত্যেকটা ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে দেশের বাইরের মাটিতে যেন আমি এগুলাকে তুলে ধরতে পারি। এই সামনে বিপিএল শুরু হবে, বিপিএল নিয়ে আপনার পরিকল্পনাটা কি, বা কিভাবে কাজ করতে যাচ্ছেন? আমি বিপিএল এত বড় একটা আসর, সেই আসর আমি প্রত্যেকটা ভেন্যুতে, দেশের প্রত্যেকটা গ্যালারিতে কিন্তু আমি গিয়ে প্রত্যেকটা দর্শক কাছাকাছি গিয়ে আনন্দ উল্লাস করে থাকি এবং গ্যান্ডস্ট্যান্ডের কাছাকাছি প্রত্যেকটা বল, প্রত্যেকটা ব্যাট করার সময় ব্যাটিংকে প্রত্যেকটা মুহূর্তে টোটালি ক্রিকেট খেলার মাঠে আমি এন্টারটেনমেন্ট করে উৎসাহ উদ্দীপনা দিয়ে, গলার আওয়াজ দিয়ে তাদেরকে আমি বার্তা দিয়ে যাই যে সাবাস বাংলাদেশ, সাবাস, তোমরা খেলে যাও নিজের মতো করে, ভাইয়া আমরা আছি তোমাদের সাথে, তোমরা পারবে, বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। প্রত্যেকটা বলেই যখনই পেস বোলার তাসকিন ভাই আসেন, এর ঢাকা স্পেস, এর পাশে শরীফুল ভাই আসেন, বিশেষ করে অতীতে মাস্টার ভাই ছিলেন, সাকিব আল হাসান ভাই ছিলেন, প্রত্যেকটা বলারে আসলে যাদের কথা না বলে না, এখন তরুণ তুর্কি যথেষ্ট অভিজ্ঞ, তাইজুল ভাই আছেন, মেহেদী হাসান মিরাজ ভাই আছেন, এদেরকে বোলিং এর বেলা প্রচুর সাপোর্ট দিয়ে থাকি, এগুলো আওয়াজ দিয়ে থাকি। আর যখন ব্যাটিং এ আমাদের বিশেষ করে তামিম ভাই ছিলেন, একসময় ওপেনিং ব্যাট করতেন, ড্রেসিং ওপেনার। এর পাশাপাশি এই প্রজন্মের নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন, তার পাশাপাশি আছেন এলকেডি লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ ভাই, এবার আছেন তহিদ হৃদয়। আসলে প্রত্যেকটা খেলোয়াড়কে আমি বল টু বল তাদেরকে আমি গলার আওয়াজ দিয়ে থাকি। টেস্ট হোক, ওয়ানডে হোক, একেবারে 90 ওভার থেকে আরও কিছু যদি সময় বাড়ানো হয়, সেই 7 সকালে আমি স্টেডিয়ামে গ্যালারিতে ঢুকে যাই, তারপরে কিন্তু সেখান থেকে আমি খেলা শেষ করি, আমি গ্যালারি থেকে বের হই। বাংলাদেশের যারা প্লেয়ার রয়েছেন, পঞ্চপাণ্ডবের কথা বললেন, এছাড়াও যারা রয়েছে যেমন ইমরুল কায়েস, সাকিব আল হাসান তো পঞ্চপাণ্ডবের ভিতরেই পড়ে। তো এদের সমাপ্তিটা ঠিক যেমনটা হওয়া উচিত, মানে ওরকমটা হচ্ছে না, কেন জানি না। মাশরাফির ক্ষেত্রেও এমনটাই হয়েছে, তামিমের ক্ষেত্রেও এখনো মানে ঝুলে আছে বিষয়টা। সাকিব তো
দেশে এসে তিনি চাইছিলেন যে একটা শেষ ম্যাচ খেলার জন্য, সেটাও সম্ভব হলো না। আসলে প্রবলেমটা কোথায়? ক্রিকেটের শেষ সময়ে এসে কেন তারা ঠিকভাবে আসলে অবসরটা নিতে পারছে না? আমি মনে করি যে এই যে ক্রিকেটের যারা স্পোর্টসের যারা দেশকে লাল সবুজে প্রতিনিধিত্ব করেন, এই পতাকাকে রিপ্রেজেন্ট করেন, এরা একটা বাংলাদেশের সম্পদ। এটা একেবারেই সত্যিকার অর্থে এরা সম্পদ। এরা নিষ্পাপ, এরা নিরীহ, এরা স্পোর্টস জগৎটাকে এরা এইভাবে আলোকিত করে, আমরা সবাই জানি। আসলে এই যে পঞ্চপাণ্ডব, এটি আমাদের অনেক বড় পাওয়া, এটি অনেক বড় সেন্সেশন। এদেরকে দেখে কিন্তু নতুন নতুন তারুণ্যরা খেলা শিখবে। আমি মাস্টারের মতো হব, আমি তামিম ভাইয়ের মতো হব, কে বলবো আমি মাহমুদুল্লাহ ভাইয়ের মতো হবো, কে বলবো আমি মুশফিকুর মতো হবো, কে বলবো আমি সাকিবুল ভাইয়ের মতো হবো। আসলে এক একজনের এক একটা চাহিদা থাকবে, কিন্তু এই এই সম্পদগুলোকে আমরা যেভাবে সম্ভব এদেরকে সম্মান, আত্মমর্যাদার জায়গায় বিদায় দেওয়া অবশ্যই উচিত। এবং এটা আমি আকাশ না, এটা 18 কোটি মানুষই মনে করে যে তাকে এইভাবে সম্মানের জায়গায় বিদায় দেওয়া উচিত। আর বিশেষ করে মাস্টার ভাইকে বিদায় দিতে পারিনি, এটা অত্যন্ত দুঃখজনক। এখন উনি খেলাতে আছেন, যদিও বিভিন্ন সময় রাজনীতির কারণে বিতর্ক, তারপরেও সেটা আমরা বিশেষ করে মাস্টার বিবিএন মুর্তজা কৌশিক এবং সাকিব আল হাসান দুজনেই আসলে রাজনীতিতে গিয়েছেন বিগত সরকারের আমলে, আমরা সবাই দেখেছি। আসলে একটা মানুষ রাজনীতি করতে পারে, এটা তার মৌলিক অধিকার। এখন তাদেরই ব্যাপারটা ব্যক্তিগত ব্যাপার। আর স্পোর্ট জগৎ থেকে আমি চাই না যে কেউ আপাতত রাজনীতি করুক বা কোনো দলেই যাক। আমরা সব দলে আমাদের কাছে সমান, আমরা নিরপেক্ষ, কারণ আমরা দেশকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি বা যাচ্ছি। তো এখানে মাস্টার ভাইয়ের মতো যা কৌশিক, তিনি আমি শুনেছি বিশেষ করে বিপিএলে খেলবেন, হয়তোবা তিনি পরবর্তী সময়ে বিদেয়ের সুযোগ পাবেন আমি আশা করি। এবং সাকিব ভাইয়ের ব্যাপারটা যেটা হয়েছিল, আসলে কিছুদিন আগে আপনারা জানেন যে সরকার পদত্যাগ হয়েছে, সেখানে তিনি ওই দলেরই সরকারেরই একজন এমপি ছিলেন। এর পাশাপাশি মাস্টারবির মুর্তজা কৌশিক, তিনিও কিন্তু সংসদের হুইপ ছিলেন। তো আসলে এগুলা কিছুটা হলো রাজনীতির ব্যাপারে তারা একটু বিতর্কিত, তবে স্পোর্ট জগতে তারা নিষ্পাপ। আমরা ব্যক্তিগত খেলোয়াড়, ব্যক্তিগত মাস্টারবির মুর্তজা কৌশিক, ব্যক্তিগত সাকিবকে আমরা না দেখে যদি স্পোর্টস জগৎকে আমরা দেখতে যাই, তাহলে অল ইন অন বেস্ট দে মাস্টারবি মুর্তজা কৌশিক, সাকিব আল হাসান। এর স্পোর্টসের জায়গায় তাদেরকে আমরা সম্মানের জায়গায় বিদায় দেওয়া উচিত ছিল। এবং আমি আশা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং যারা উপস্থিত সংস্থার কর্মকর্তা ছাড়া আছেন, আশা করি তারা ব্যাপারটা ভেবে দেখবেন, যাতে করে এই দেশের সম্পদ এদেরকে সুন্দর সুস্থভাবে যেন আত্মমর্যাদার সাথে যেন আমরা বিদায় দিতে পারি। আপনার একটু পার্সোনাল কোশ্চেনের দিকে যাব, সেটা হচ্ছে যে আপনি এই যে সাজ বা ডিজাইনটা আপনি করেছেন, এগুলো কি নিজে করেন নাকি কারো সহযোগিতার প্রয়োজন হয়? সত্যিকার অর্থে আসলে এই ডিজাইন, আমার যে সামনের যে ফ্রন্ট সাইড, একেবারে বিশেষ করে এই সামনের ফেস সাইডটা কিন্তু আমি নিজেই করি। সুনিপুণ কারুকার মাধ্যমে আয়নার সামনে দাঁড়িয়ে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। একেবারে টোটালি ঘড়ি ধরা কিন্তু আমার 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে যায়। এর পাশাপাশি পিছনের যে অপশনটা, বাগের যে র্যাক আদল, সেই র্যাকটা আমি অন্য কারো মাধ্যম নেই, যেই হোক। স্যার আপনি যদি মনে করেন যে আমার পাশে আপনি আছেন, আমি আপনার কাছে বিনয়ীর জায়গায়, ভালোবাসার জায়গায় বলবো যে স্যার আমার পিছনে একটু অঙ্কনটা করে দেন। তো এইভাবে আমি কারো একটু মাধ্যম নেই পিছনে। আর সামনের যে সুনিপুণ কারুকা, এটা আমি নিজেই করি। যে কোনো অনুষ্ঠানে, যেমন আজ যে ফুটবলের জায়গায় আসছি, বিশেষ করে বাংলাদেশ ফুটবল টিম টাইগার্সকে সমর্থন করার জন্য আমি এখানে কিন্তু বল লিপিবদ্ধ করে নিয়ে আসছি। আবার যখন ক্রিকেট যে স্টাম্প, বল, ব্যাট, প্যাড, এগুলো আমি জি। এর পাশাপাশি যখন 26শে মার্চে আমি যাই, সেখানে সেই গর্বের অহংকার স্মৃতিসৌধ, সেখানে আমি লিপিবদ্ধ করি। মাতৃভাষা দিবসে শহীদ মিনারে চলে গেলে শহীদদের স্মরণে, সেখানে আমি কিন্তু শ্রদ্ধার জায়গায় আমি কেন্দ্রীয় শহীদ মিনারকে লিপিবদ্ধ করি বিভিন্ন কারুকায়। আমি সবসময় আমি বাংলাদেশকে ভালোবাসি, এই বাংলাদেশকে আমি ভালোবেসে জীবনটা কাটাতে চাই এবং স্পোর্টসের সাথে সারা জীবন থাকতে চাই। এবং সবসময় দেশের ঐতিহ্য, সংস্কৃতি, দেশ তথা দেশের বাইরেও আমি রিপ্রেজেন্ট করতে চাই ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনি এই যে সাজ বা ডিজাইনটা করেন, এটা কি আপনার জন্য কোনো ক্ষতির কারণ হয় কিনা, বা কোনো নিজের কাছে খারাপ লাগে কিনা, যে আপনার অস্বস্তি ফিল হয় কিনা? আসলে ভালোবাসার জায়গা, ক্রিকেটের শ্রদ্ধার জায়গা, ভক্তদের এবং প্লেয়ারদেরকে উজ্জীবিত করার জায়গার জন্য কিন্তু আমি এই পেনটা করে থাকি। অনেক কষ্ট স্বীকার করি, আমার কষ্ট মনে না যখনই মাঠে ঢুকে গ্যালারিতে হাজার হাজার দর্শক দেখতে পাই, প্রিয় খেলোয়াড়দেরকে, টিম টাইগার্সের প্রত্যেকটা খেলোয়াড়দেরকে দেখতে পাই, কাছ থেকে গ্যানস্ট্যান্ডের কাছ থেকে দেখতে পাই, ডাক দিই, সালাম বিনিময় করি, কৌশল বিনিময় করি। বিসিবির কর্মকর্তা, ঊর্ধ্বতন সিনিয়র স্যারগুলো যখন, হয়তোবা ওনারা আমাকে চিনে না, আমি প্রত্যেকটা স্যারকে আমি চিনি, বিভিন্ন সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাছ থেকে আমি ডাক দিই, সালাম বিনিময় করি, তখন এই সকল কষ্ট দুঃখ দূর হয়ে যায়। কারণ আমি আগে বলেছি আমি একজন স্পোর্টস লাভার। আচ্ছা, তো আপনি ঢোল নিয়ে আসছেন আজকে, আমাদেরকে একটু ইয়ে করে
বাজিয়ে শোনাবেন না? হ্যাঁ, অবশ্যই। যখনই আসলে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম টাইগার্সরা যখনই মাঠে পারফর্ম করে, বিশেষ করে সবাই জানে, চার ছক্কা যখনই মারে তখনই কিন্তু আমি টাইগার আকাশ মানে একেবারে আনন্দের তালে তালে নৃত্যে, আপনি দেখতে পাচ্ছেন আমার পায়ে কিন্তু ঘুঙ্গুর আছে, হাতে এইটার নাম হলো কাড়াই। বিশেষ করে এই কাড়াইটা আমি কিন্তু সুদূর গোপালগঞ্জ থেকে ইম্পোর্ট করেছি। এটা এখানে পাওয়া যায় না, এটা তৈরি আগে অর্ডার দিত, এটা খুবই চাহিদা এটা, বিশেষ করে এখানে যে প্লেট সিস্টেম। তো আসলে যখন চার ছক্কা মারে আমি কিন্তু নৃত্যের তালে তালে এভাবে বিভিন্ন সময় সময় নেচে নেচে নৃত্যের তালে তালে কিন্তু আমি সেলিব্রেশন করে থাকি, পতাকা দিয়ে কিন্তু আমি সেলিব্রেশন করে থাকি। বিভিন্ন সময় আমি এভাবে বাঘের হিংস্রতা দেখি প্রতিপক্ষ দলকে, বিশেষ করে আবার বিভিন্ন সময় যে বলারটা ভালো উইকেট করে উইকেট পেয়ে যায়, বল টু বল উইকেট বা হ্যাট্রিক বা হ্যাট্রিক চান্স, তখন তাদেরকে আমি এভাবে সালাম বিনিময় করে স্যালুট জানাই বোলারদেরকে। ভালো যখনই ব্যাটিং করেন, ব্যাটসম্যানরা সেঞ্চুরি করেন 50, তখন আমি তাদেরকে এইভাবে স্যালুট জানাই, অভিবাদন জানাই মাঠের মধ্যে। তো আমার ইচ্ছা দেশের শুধু এই কাড়াই এর পাশাপাশি বাঁশি, আমি বাঁশিও কিন্তু সেলিব্রেশন করি, লম্বা বাঁশি। আমার স্পষ্ট মনে আছে যে 2023 সালে এশিয়া কাপ যখনই আমার পাকিস্তানের মাটিতে হয়েছিল, শ্রীলঙ্কা না পাকিস্তানের মাটিতে হয়েছিল, শ্রীলঙ্কাতে সরি। তো সেখানে আমি কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে বিদায় দিতে কিন্তু আমি বিমানবন্দরে গিয়েছিলাম। তো আমরা সবাই জানি বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গাগুলোর মধ্যে কয়েকটা জায়গায় স্পেশালি যেখানে প্রচুর নিরাপত্তা দিয়ে থাকে রাষ্ট্রীয়ভাবে, বিশেষ করে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, এর পাশাপাশি আছে বিমানবন্দর। এই 3টা জায়গায় খুব সিরিয়াসলি প্রটোকল দেওয়া হয়। সেখানেও কিন্তু আমি আইনশৃঙ্খলা বাহিনী, মিডিয়া কর্মী সাধ্যের মাধ্যমে সেখানে আমার বাঁশির প্রদর্শনীর শব্দে পুরা বিমানবন্দরটা প্রকম্পিত হয়ে গেছিল শব্দে, ডাবল বাঁশির শব্দে, নৃত্যের তালে তালে। আমার স্পষ্ট মনে আছে তখন। ধন্যবাদ জানাই আইনশৃঙ্খলা বাহিনী এবং সকল মিডিয়া কর্মকর্তা সাধ্যদেরকে, যারা আমাকে এতটুকু সুযোগ করে দিয়েছিলেন। তো সেখানে একটা চ্যানেলে আমি যখনই নৃত্য আমি দেখেছি, সেখানে প্রায় 1.7 মিলিয়ন ভিউ হয়েছিল ওই চ্যানেলটাতে। তো আসলে ওই বাঁশি সুর তো মানুষের খুবই নাকি মনে ধরেছে। আমি জানি না আমি কতটুকু নৃত্য করতে পারি, কতটুকু বাজাতে পারি, কতটুকু বাঁশির সুর দিতে পারি, তবে দর্শকরা খুব কাছ থেকে ভালোবাসে, আমিও ভালোবাসা নিতে চাই, আমি ভালোবাসা দিতে চাই। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি আপনার যে ইচ্ছা সেই ইচ্ছাটা আপনার পূরণ হোক এবং খুব শীঘ্রই আপনার স্পন্সর পেয়ে যান, যেহেতু আপনার এই সকল খরচ, তারপর সময়, এগুলোর জন্য আপনার একটা আর্থিক একটা ক্ষতি হয়, সেটা যেন আপনি উতরিয়ে যেতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। অবশ্যই আপনার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এরকম প্রোগ্রাম আরও পেতে আমাদের সাথেই থাকবেন, বাংলাদেশের খবরের সাথে থাকবেন, বাংলাদেশের খবরের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন, ফলো করে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে।